নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন সমরেশ মজুমদারের লেখা কলিকাতায় নবকুমারের 12তম পর্ব। নিউ থিয়েটার স্টুডিওর গেটের বাইরে এসে কোনো রিক্সা দেখতে পেল না নবকুমার। এখন সন্ধে ঘন হয়েছে। 5 জন যাত্রী নিয়ে অটোরিকশাগুলো চলে যাচ্ছে ট্রাম ডিপোর দিকে। রিকশায় আসতে বেশি সময় যখন লাগেনি, তখন পথটা হেঁটেই যাওয়া যেতে পারে। এখন তার কোনো তাড়া নেই। হাঁটা শুরু করল নবকুমার। প্রাণকৃষ্ণকে তার খুব ভালো লেগেছে। গুণী মানুষ, অভিনয় খুব ভালো বোঝেন, কিন্তু নিজে করেন না। গীতিময়বাবুও ভালো ব্যবহার করছেন, কিন্তু ওই যে লোকটাকে, কোন নায়ককে দাদা বলছিল, তার ধমকুনি সহ্য করছিলেন কেন? ওরা নিশ্চয়ই তাকে অপছন্দ করবে। করে করুক, তার কিছু করার নেই। গীতিময়বাবুই সামলাবেন। বড়বাবু তো প্রযোজক, তিনি বুঝবেন। হঠাৎ ভাবনাটা মাথায় এলো তার। বড়বাবু প্রযোজক, গীতিময়বাবু পরিচালক, তাহলে ওই সুন্দরী মন্দাক্রান্তাকে? ওকে তো সবাই চেনেন। এই সিনেমার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। হঠাৎ নিজেকে মূর্খ বলে মনে হলো। এখানকার সবাই বলে কর্পোরেশনের জল পেটে পড়লে নাকি লোকে বদলে যায়। দূর, সে এখনো সেই গ্রামের ছেলে হয়ে আছে। নইলে যে তার জন্য অত দামি উপহার কিনেছে, আদর করে খাইয়েছে, তার আসল পরিচয় সে জেনে নেয়নি। এই সময় পিছন দিক থেকে একটা গাড়ি এসে তার পাশে দাঁড়ালো এবং গীতিময়বাবুর গলা শুনতে পেল নবকুমার। এ কি, তুমি হেঁটে যাচ্ছ? সে মুখ ফিরিয়ে দেখল গীতিময়বাবু ড্রাইভারের পাশে বসে আছেন। পিছনের সিটে একজন যুবতী, যার মুখে চড়া রং। নবকুমার বলল, হাঁটতে আমার ভালো লাগে। ভাইটি, ওই ভালো লাগা তোমার গ্রামের রাস্তায় হেঁটে উপভোগ করো। আজ বাদে কাল তুমি হিরো হবে, আর পাবলিক বলবে ও তো সেদিনও রাস্তায় ফেউ ফেউ করে ঘুরে বেড়াতো। তাতে তোমার গ্ল্যামার বাড়বে। যাও, ট্যাক্সি নাও। কেতিদা, এই আপনার নতুন হিরো? হ্যাঁ। উনি কোথায় যাবেন জিজ্ঞাসা করুন। কি, চিতপুরে যাচ্ছ? সে চিতপুরে যাচ্ছে না, সোনাগাছিতে ফিরছে। সোনাগাছিতে থাকার কথা গীতিময়বাবুর জানা থাকা সত্ত্বেও চিতপুর বললেন। নবকুমার হাসল। তাহলে ওকে উঠে আসতে বলুন, আমি না হয় আজ গ্রে স্ট্রিট ধরে সল্ট লেকে যাব। না না, তোমার অসুবিধা হবে। তুমি নিশ্চয়ই বাইপাস দিয়ে যাও। কিছু হবে না, রোজ এক রাস্তা দিয়ে যেতে ভীষণ বোর লাগে। নবকুমার, গাড়িতে উঠে এসো। আজ না হয় আরামে যাও। কপাল করেছো বটে, কলকাতায় এসেই ফিল্মে চান্স পাচ্ছ। প্রথম দিন স্টুডিওতে পা দিয়ে নায়িকার গাড়িতে লিফট। ওঠো, আমাকে তুমি হাজরায় নামিয়ে দিও। গোবিন্দ, গীতিদা হাজরায় নামবে। আমার নাম উর্মিলা সেন। আমার কোনো ছবি আপনি কি দেখেছেন? আমি বেশি সিনেমা দেখিনি, আপনার নাম শুনেছি। সেটা একদিকে ভালো, বেশি দেখলে অন্যকে নকল করতে ইচ্ছে করে। শুনেছি উত্তম কুমারকে অনেকে নকল করত, এখন বোম্বাদা বা মিঠুনদাকে নকল করে। উর্মিলা, ওর নাম নবকুমার। যাক, আরেকজন কুমার এলো লাইনে। এখন তো কুমার কেউ নেই। তারপর হঠাৎ গাড়ির ভিতরটা চুপচাপ হয়ে গেল। ঠান্ডা বাড়ছে। উর্মিলাই মুখ খুলল। ওকে প্রাণদার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন? হ্যাঁ। প্রাণদার এখন খুব ডিমান্ড, জানেন তো? হ্যাঁ, একটু আগে কথা হচ্ছিল।
ও আর কাজ করতে ইচ্ছুক নয়। কি বলছেন গীতিদা? ডিস্ট্রিবিউটররা নতুন ছবির ডিস্ট্রিবিউশন নেওয়ার সময় প্রাণদার ছবি দেখিয়ে জানতে চাইছে ছবিটা চলবে কিনা। এখন যে ছবি দুটো সুপারহিট হয়েছে সেই দুটো দেখে প্রাণদা বলেছিল খুব ভালো চলবে। তাই সবাই ভাবছে প্রাণদা যদি বলে ছবি চলবে না তাহলে রাইট কিনে লোকসানে ডুবতে হবে না। এই জন্য ওরা 50,000 করে টাকা দিচ্ছে প্রাণদাকে। কিন্তু প্রাণকৃষ্ণ আর নিতে রাজি নয়, বলল আমি তো ভগবান নই। বললাম ছবি চলবে আর সেই ছবি ফ্লপ করলো তখন কি হবে? গালাগাল খেতে হবে। ঠিকই বলেছে। আমি তাহলে আসছি নবকুমার, কাল দেখা হবে। গাড়ি আবার চলতে শুরু করলে উর্মিলা বলল, আমাকে গীতিদাই প্রথম ফিল্মে সুযোগ দিয়েছিলেন। 2 বছরে 5টা ছবি করেছি। উনি আপনাকে আগে থেকে চিনতেন? না, একসময় গ্রুপ থিয়েটার করতাম, সেখান থেকে টিভি সিরিয়ালে চান্স পেলাম। মেগা সিরিয়ালে মাসে 15 দিন কাজ থাকতো, 12,000 টাকা পেতাম। টাকাটা বাবাকে দিয়ে দিতাম, সংসারে একটু স্বাচ্ছন্দ্য এলো। বাহ। তখন শুটিং হতো এবারই ও বাড়িতে। ট্রামে বাসে যেতাম শুটিং করতে, দেখতাম যারা আমার সঙ্গে সিরিয়ালে অভিনয় করছে তারা মাসখানেকের মধ্যেই মোবাইল কিনে ফেলেছে। 6 মাসের মধ্যে দামি মোবাইল, বছরখানেক যেতেই মারুতি গাড়ি। সিগারেট খাওয়া শুরু করেছে, দামি পোশাক পরছে। অথচ ওরা আমার মতোই রোজগার করে। জিজ্ঞেস করলে বলেছে মডেলিং করে, দোকান উদ্বোধন করে প্রচুর টাকা পাচ্ছে। আমারও যে ওই রকম অফার পেতে ইচ্ছে করতো না তা নয়, কিন্তু বুঝলাম ওসব করতে গেলে শরীর নিয়ে গাইয়া হয়ে থাকা চলবে না। ঠিক তখনই গীতিদা খবর দিলেন দেখা করার জন্য। ফিল্মে এসে সিরিয়াল করা ছেড়ে দিলাম। হাসল উর্মিলা। 5টা ছবি করে এত টাকা পেয়েছে যে এমন দামি শীতাতাপ নিয়ন্ত্রিত গাড়ি কিনতে পেরেছে। তাকে যে টাকা দেয়া হবে তাতে বোধহয় একটা রিক্সাও কেনা যাবে না। উর্মিলা বলল, এখন থেকে আপনার সঙ্গে প্রায় দেখা হবে। গীতিদার এই ছবির নায়িকা আমি। আপনি স্ক্রিপ্ট শুনেছেন? না। ফাটাফাটি। আপনার সঙ্গে আমার দারুণ মজার কয়েকটি সিন আছে। ও। গীতিময়বাবু তাকে কিছুই বলেনি, অথচ উর্মিলাকে বলেছেন অথবা পড়তে দিয়েছেন। নিশ্চয়ই তাকে বলা দরকার বলে মনে করেননি। গীতিদা বলছিলেন আপনি গ্রাম থেকে এসেছেন? এখানে আত্মীয়ের বাড়িতে থাকেন? একটু ইতস্তত করে মাথা নাড়ল নবকুমার, মুখে কিছু বলল না। শেফালিমাকে আত্মীয়ের চেয়ে বেশি বলে ভাবা যেতে পারে। গ্রে স্ট্রিট এসে গিয়েছে, গোবিন্দ দাঁড়াও। গাড়ি থামল। উর্মিলা জিজ্ঞাসা করল, এখান থেকে যেতে অসুবিধা হবে না তো? না না। স্টুডিওতে দেখা তো হবেই। ও হ্যাঁ, একটা কথা বলছি, কিছু মনে করবেন না। শুটিংয়ের বাইরে দেখা হলে যদি আমি আপনাকে না চেনার ভান করি, সব সময় না, হঠাৎ হঠাৎ, তাহলে কিছু মনে করবেন না প্লিজ। চলো গোবিন্দ। গাড়িটা ডান দিকে বাঁক নিয়ে বেরিয়ে গেল। এতক্ষণ উর্মিলার কথা ব্যবহারে মুগ্ধ হয়েছিল নবকুমার। সিনেমার নায়িকা, কিন্তু কোনো অহংকার নেই। কথা বলার সময় মনে হচ্ছিল কতদিনের পরিচিত। কলকাতার সাধারণ মেয়েদের নিয়ে গ্রামে নানান গল্প চালু আছে। তারা নাক আকাশে রেখে চলে, গ্রামের ছেলে দেখলে ব্যঙ্গ করে। উর্মিলা তাদের থেকে অনেক বিখ্যাত হওয়া সত্ত্বেও কি স্বাভাবিক। কিন্তু শুটিংয়ের বাইরে দেখা হলে ও মাঝে মাঝে না চেনার ভান করবে কেন? এমন কেউ কি থাকবে যে পছন্দ করবে না উর্মিলা অন্য কারোর সঙ্গে কথা বলুক? তার মানে উর্মিলা সেই মানুষটিকে ভয় পায়। কেন ভয় পায়? কৌতূহল বেড়ে যাচ্ছিল। বাড়িতে ফিরে শেফালি মায়ের ঘরে ঢুকল না নবকুমার। সেখানে অনেকগুলো গলা শোনা যাচ্ছে। মুক্ত বলল, দুববারের ওরা এসেছে,
তুমি এখনই একটা দরখাস্ত লিখে দাও, ওদের হাতে দিয়ে দেব। আর তো বেশি সময় নেই। তাহলে তোমার ব্যাংকের পাসবই আর একটা সাদা কাগজ এনে দাও। নিজের ঘরে ঢুকে পোশাক পাল্টালো না নবকুমার। তাহলে শেফালি মা এইবারে দোতলাটা দুর্বারকে দিয়ে যাচ্ছেন। খুব ভালো হলো। পাসবই আর কাগজ দিয়ে মুক্ত জিজ্ঞাসা করল, এ চা খাবে? ওদের জন্য করেছিলাম, কিছুটা রয়ে গিয়েছে, আনবো? না। মাথা নাড়ল নবকুমার। তারপর পাসবইয়ের নম্বর দেখে দরখাস্তটা লিখে ফেলল সে ইংরেজিতে। লেখার পর ভালো করে দেখে নিল, না, কোনো ভুল হয়নি। বলল, এখানে সই করো, তুমি বাংলাতেই করতে পারো। এ কেন? শেফালি মা আমাকে ইংরেজিতে সই করতে শিখিয়েছে। প্রতিটি অক্ষর আলাদা আলাদা লিখে সই করল মুক্ত। এই সইটা টাকা রাখার সময় করেছিলাম। বাহ, যাও দিয়ে যাও। মুক্ত দরখাস্ত নিয়ে চলে গেল। হঠাৎ মাথায় এলো, মাস্টারদাকে যারা শ্মশানে নিয়ে গিয়েছিল তারা কি গদিতে ফিরে এসেছে? খবর পেয়ে মাস্টারদার আত্মীয়রা কি এসেছিল? অবশ্য এসব ভাবনার কোনো মানে এখন নেই। পৃথিবীর কোথাও আর মানুষটাকে খুঁজে পাওয়া যাবে না। দরজায় শব্দ হলো। নবকুমার দেখল ইতি দাঁড়িয়ে আছে। আজ তার পরনে প্রায় গোড়ালি ঢাকা স্কার্ট। শেফালি মা আপনাকে ডাকছেন। ও, কখন এসেছো? মিনিট 40-45। আপনার কাজ হয়েছে? হ্যাঁ। তাহলে আপনার ছবি দেওয়ালে দেখতে পাবো? দেওয়ালে? সিনেমা আসার আগে পোস্টারে ছবি থাকে, আপনি তো নায়ক। ও বাবা, সে তো অনেক দূরের কথা। ভালো না লাগলে ওরা আমাকে বাদ দিয়ে দিতে পারে, আমি ওসব নিয়ে ভাবি না। চলো। শেফালি মায়ের ঘরে ঢুকতেই চন্দ্রিমা, কবিতা এবং আরও এক ভদ্রলোককে দেখতে পেল নবকুমার। চন্দ্রিমা বললেন, কনগ্র্যাচুলেশন। কবিতা বলল, খুব খুশি হয়েছি। আমাদের এখানে আসার পর তুমি বাংলা সিনেমার নায়ক হয়ে গিয়েছ। জানি পরে চিনতে পারবে না, কিন্তু সবাইকে গর্ব করে বলতে পারবো। শেফালি মা বললেন, নবকুমার, মহিলা দুর্বার সমিতিকে দোতলাটা ব্যবহার করতে দিচ্ছি। ওরা তো ভালো কাজ করছে, তাই ভাড়া নিতে চাই না। বাড়িটা যেন ভালোভাবে রাখে, আর ট্যাক্সটা হয় তা ওরাই দেবে। তার মানে তো দিয়ে দেওয়াই হলো। না, বাড়ি আমার নামেই থাকছে। যদি শুনি ওরা ঠিকঠাক কাজ করছে না, তখন উঠে যেতে বলবো। অবশ্য আমি আর কদিন বাঁচব। কথাটার প্রতিবাদ করল সবাই। শেফালি মা বললেন, আমি বাপু ওসব পারবো না। কাগজপত্র যা তৈরি করার তোমরা তৈরি করে কালই নিয়ে এসো, আমি সই করে দেব। দুর্বারের নেত্রীরা মাথা নেড়ে হাসি মুখে বেরিয়ে গেল, সঙ্গে ইতিও। শেফালি মা বললেন, বসো, আজ স্টুডিওতে কি কি হলো? স্টুডিওতে ঢোকার পর যা যা ঘটেছিল সব বলল নবকুমার। এমনকি উর্মিলা তাকে যে লিফট দিয়েছে তাও। শেফালি মা জিজ্ঞাসা করলেন, মেয়েটি জানে তুমি এখানে থাকো? না, গীতিময়বাবু ওকে বলেছেন আমি চিতপুরে যাব। আর তো কদিন, তারপর তোমাকে এই সমস্যায় পড়তে হবে না। শোনো নবকুমার, তুমি চোখ কান খোলা রাখবে। তবে কে কি বললো তা নিয়ে একদম মাথা ঘামাবে না। যে কাজ তোমাকে করতে বলা হবে সেটা আন্তরিকভাবে করবে। তবে হ্যাঁ, প্রডিউসার যদি গাড়ি পাঠান তাহলে সেটা ব্যবহার করবে, কিন্তু কখনোই অল্প পরিচিত কারোর গাড়িতে উঠবে না। এই মেয়েটির নিশ্চয়ই ব্যক্তিগত সমস্যা আছে, কে দরকার সে সমস্যার সঙ্গে জড়ানোর। শেফালি মা উঠে একটা বই বের করে এগিয়ে দিলেন, নাও, কাল যাওয়ার আগে মুখস্থ করে যেও। নবকুমার সঞ্চয়িতাটা নিয়ে উঠে পড়ল।
ঠিক তখনই ফোন বাজল। শেফালিমা বললেন, দেখো তো এত রাতে কার ফোন? নবকুমার ফোনের কাছেই দাঁড়িয়েছিল। রিসিভার তুলে হ্যালো বলল। একটা মহিলা কণ্ঠ নাম্বারটা যাচাই করল। নবকুমার বলল, হ্যাঁ। তুমি কি নবকুমার? হ্যাঁ। মাই গড, চিনতে পারছো না? আমি মন্দাক্রান্তা। হ্যাঁ বলুন। একটু আগে গীতিময়দা ফোন করেছিলেন। প্রাণকৃষ্ণ তোমার খুব প্রশংসা করেছে, শুনে ভালো লাগলো। তুমি কাল কখন স্টুডিওতে যাচ্ছ? 4টের সময়। এখানে চলে এসো, লাঞ্চ করে এখান থেকে যাবে। গুড নাইট। লাইন কেটে দিলেন মন্দাক্রান্তা। ধীরে ধীরে রিসিভার নামিয়ে রাখল নবকুমার। শেফালি মায়ের দিকে তাকালো সে। তিনি তখন একটা চাদর ভাঁজ করতে ব্যস্ত। কে ফোন করেছিল তা একবারও জানতে চাইলেন না। নবকুমার বলল, ওই ভদ্রমহিলা ফোন করেছিলেন। বড়বাবু যার বাড়িতে নিয়ে গিয়েছিলেন, মন্দাক্রান্তা। বললেন উনি খবর পেয়েছেন যে আজ রিহার্সাল ভালো হয়েছে, তাই। বাহ, ভালো কথা। যাও, খাওয়া দাওয়া করে নাও। শেফালি মায়ের ঘর থেকে বেরিয়েও স্বস্তি হচ্ছিল না নবকুমারের। ভদ্রমহিলা খুব সাধারণ কথা বলেছেন, কিন্তু এই রাত্রে শেফালি মায়ের ঘরে দাঁড়িয়ে সেই কথা শুনতে তার ইচ্ছে করছিল না। শেফালি মা বিরক্ত হতেই পারেন, কিন্তু তার কৌতূহল না দেখানোটা আরো বেশি অস্বস্তিকর। আজ সকাল থেকে বৃষ্টি নেমেছে। জানলা বন্ধ রাখতে হয়েছে। বিদায় অভিশাপ মুখস্থ করতে বসেছিল নবকুমার। বেশ কয়েকবার পড়ার পর তার মনে হলো মনে রাখার একটা উপায় আছে। কচ যা বলল তার উত্তরে দেবযানীর সংলাপ, তা শুনে কচের সংলাপ খেয়াল রাখলেই মনে থেকে যাবে। অনেকটা নাটকের সংলাপ যেভাবে অভিনেতারা মুখস্থ রাখেন সেইভাবে। দেখতে দেখতে দুপুরের আগেই পুরোটা না দেখে বলতে পারল সে। প্রাণকৃষ্ণবাবু বলেছেন একদম সাদামাটা মুখস্থ করবে, কোনো আবেগ দেবে না প্রথমে। তবু শেষ সংলাপ দুটো উনি যেভাবে বলেছিলেন সেইভাবে বলার চেষ্টা করতেই ইতির মুখ মনে এলো। কিছু না জেনে ইতি দেবযানীর সংলাপ নিজের মতো করে বলেছিল। তারপরই খেয়াল হতে লাফিয়ে উঠল নবকুমার। বাইরে টিপটিপিয়ে বৃষ্টি পড়ছে তো পড়ছেই, তার ছাতা নেই, কিন্তু তাকে বেরোতেই হবে। নবকুমারকে হন্তদন্ত হয়ে বেরোতে দেখে মুক্ত এগিয়ে এলো। কোথায় যাচ্ছ? একটু দরকার আছে। ছাতা নিয়ে যাও, নইলে ভিজে যাবে। বেশি জোরে তো জল পড়ছে না। বেশি তর্ক করো না তো, এই জল চুলে বসলে নির্ঘাত জ্বর হবে। মুক্ত পাশের ঘরে ঢুকে একটা ছাতা নিয়ে ফিরে এলো। নবকুমার হাসল। তুমি খুব ভালো। আহা। মুক্ত ঠোঁট বেঁকালো। রাস্তায় 2-3টে লোক ছাতি মাথায় হাঁটছে। মেয়েরা দরজায় নেই। মোড় থেকে বাঁ দিকে ঘুরে এসটিডি বুথের সামনে দাঁড়িয়ে নবকুমার দেখল একটিমাত্র টেলিফোনে অল্প বয়সী মেয়ে কথা বলছে। বৃদ্ধ বুথের মালিক বললেন, উপরে আসুন, এখনই ওর হয়ে যাবে। নবকুমার উপরে উঠতেই টেলিফোনে কথা বলতে বলতে মেয়েটি তার দিকে তাকাল। তারপর রাগত গলায় বলল, খবরদার আমার কাছে আসবে না। বউকে রেন্ডি বানিয়ে তার রোজগারে বাপ মাকে খাওয়াচ্ছ, তাতেও লজ্জা নেই। এখন ব্যবসার জন্য টাকা চাইছো। এখানে এলে তোমাকে খাসি বানিয়ে ছেড়ে দেবো। হ্যাঁ, অনেক সহ্য করেছি, আর নয়, মনে থাকে যেন। রিসিভার রেখে মেয়েটি জিজ্ঞাসা করল, কত দিতে হবে? 6 টাকা। কতক্ষণ কথা বলেছি যে 6 টাকা চাইছো? 4 মিনিট। গজগজ করতে করতে টাকা দিয়ে মেয়েটি বেরিয়ে যেতে বৃদ্ধ নবকুমারকে ইশারা করল। রিসিভারের কাছে গিয়ে নবকুমারের খেয়াল হলো মন্দাক্রান্তার ফোন নাম্বার কত। নম্বর চেয়ে নেয়ার প্রয়োজন সে বোধ করেনি। এখন কিভাবে কথা বলবে?
বৃদ্ধের দিকে আর চোখে তাকিয়ে দ্রুত নেমে এলো সে বুথ থেকে। লোকটা যা ভাবে ভাবুক। হাঁটতে হাঁটতে মনে পড়ল তার কাছে গীতিময় বাবুর দেয়া কন্ট্রাক্ট ফর্ম আছে। সেখানে বড়বাবুর ঠিকানা, ফোন নাম্বার দেখেছে সে। বড়বাবুকে একবার সে ফোন করেছিল অনেক দিন আগে, সেই নম্বর এখন মনে নেই। কন্ট্যাক্ট ফর্ম থেকে নাম্বার দেখে নিয়ে করা যেতে পারে, কিন্তু কি বলবে তাকে? মন্দাক্রান্ত আজ দুপুরে ওর বাড়িতে খেতে বলেছিলেন, খেতে যাবে না সে, এটা যেন বড়বাবু জানিয়ে দেন। অসম্ভব ব্যাপার। শোনা মাত্র বড়বাবুর মুখের চেহারাটা কি হবে তা সে অনুমান করতে পারল। অতএব বাড়িতে ফিরে মুক্তকে বলতে হলো দুপুরে সে খাবে না, এখনই রিহার্সালে যেতে হবে। মুক্ত রাগ করল। বলা নেই কমা নেই, খাবো না বললেই হলো, রান্না তো অর্ধেক হয়ে গিয়েছে। নবকুমার দাঁড়ালো না। সাজিয়ে গুছিয়ে মিথ্যে বলার অভ্যেস তার কোনো কালেই ছিল না। এই শহরে আসার পরে তাকে মাঝে মাঝেই সেটা বলতে হচ্ছে। বুঝেছে এখানে সত্যি আঁকড়ে থাকলে বিপদে পড়তে হয়। দ্রুত স্নান শেষ করে তৈরি হয়ে শেফালি মায়ের ঘরে গিয়ে দেখল শেফালি মা বাইরে বেরোবার জন্য তৈরি। আপনি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, তোমাকে সঙ্গে যেতে বলবো বলে ভেবেছিলাম, কিন্তু মুক্ত বলল তুমি বেরিয়েছ, ফিরে এসে জানিয়েছ যে এখনই রিহার্সালে যেতে হবে, তাই কাজটা নিজেই সেরে আসি। অস্বস্তিতে পড়ল নবকুমার। শেফালি মা কখনো একা বের হন না। মন্দাক্রান্তার ফোন নাম্বার জানা থাকলে স্বচ্ছন্দে ওর সঙ্গে সে যেতে পারত। আমি ভবানীপুরের বাড়িতে যাব, আজ চেক দিয়ে দেব। স্ট্যাম্প পেপার কেনা হয়েছে, তাতে বিক্রির ব্যাপারটা লেখা হয়ে গিয়েছে, সই সাবুত হবে। তারপর উকিল আদালতের কাজগুলো সেরে ফেলবে। তুমি কি ওইদিকে যাচ্ছ? গেলে আমার সঙ্গে ট্যাক্সিতে যেতে পারো। অস্বস্তিতে পড়ল নবকুমার, কিন্তু তৎক্ষণাৎ সে ঠিক করল শেফালি মায়ের কাছে মিথ্যে বলবে না। সে বলল, আমি কিভাবে যেতে হয় জানি, কিন্তু পাড়াটার নাম জানি না। তাই? এটা কিন্তু ঠিক নয়, পাড়ার নাম সবসময় জেনে নেবে। তোমার রিহার্সাল স্টুডিওতে হচ্ছে না তাহলে? না, ওই যে মহিলা মন্দাকান্তা, ওর বাড়িতে। ওকে ফোন করে জেনে নাও কলকাতার কোন দিকে উনি থাকেন। আমি যে ওর ফোন নাম্বার জানি না। শেফালি মা রিসিভারের কাছে এগিয়ে গিয়ে বোতাম টিপে একটা যন্ত্রে কিছু দেখে বললেন, কাল রাতের শেষ ফোনটা যদি ওর হয়ে থাকে তাহলে এই নাম্বারে ফোন করো। নম্বরটা ডায়াল করে রিসিভার এগিয়ে দিলেন শেফালি মা। রিং হচ্ছে। তারপর একটা পুরুষ কণ্ঠ হ্যালো বলতে নবকুমার বলল, মন্দাক্রান্তা ম্যাডাম বাথরুমে, 1 ঘন্টা পরে ফোন করবেন। শুনুন, আমার নাম নবকুমার। ও হ্যাঁ, আপনি? হ্যাঁ বলুন। ওকে বলবেন আমার যেতে একটু দেরি হবে, আমি খাওয়া দাওয়া করে 2-2:30টার মধ্যে পৌঁছে যাব। আচ্ছা, আপনাদের পাড়াটার নাম কি? মনোহরপুর। ঠিক আছে। রিসিভার নামিয়ে রাখল নবকুমার। শেফালি মা বললেন, অত দেরিতে যাওয়ার কি হলো? আমি আপনার সঙ্গে যেতে চাই। ব্যক্তিগত প্রয়োজনে কাজের সময় কখনো বদল করবে না, এতে বদনাম হয়। তোমার এখনো শুরু হয়নি, গোড়াতেই লোকে খারাপ ভাবুক আমি চাই না। কোন পাড়ায় থাকে? মনোহর পুকুর। ও, তাহলে খেয়ে নাও, মুক্ত মাংস রেঁধেছে, তুমি খাবে শুনলে ও খুশি হবে। শেফালি মায়ের সঙ্গে ট্যাক্সিতে চেপে ভবানীপুরের বাড়ির সামনে আসতে পেরে ভালো লাগলো নবকুমারের। সে সঙ্গে আসতে যাওয়ার পর ভদ্রমহিলার মুখে খুশি খুশি ভাব স্পষ্ট হয়েছিল। উনি বেশ স্বস্তি পেয়েছেন। আসার পথে নানা গল্প, এই শহর আগে কিরকম ছিল, কোথায় কোথায় নাটকের প্রেক্ষাগৃহ ছিল, তাদের কি নাম এবং কি কি নাটক হতো, এইসব। মন্দাক্রান্তার বাড়িতে নিশ্চয়ই খুব ভালো দুপুরের খাবার খাওয়া যেত। হয়তো সেসব খাবার সে কখনো খায়নি,
কিন্তু এই আশাটার কাছে সেটা কিছু নয়। ট্যাক্সি ভাড়া মিটিয়ে রাস্তায় নামতেই শেফালিমা বললেন, তোমার বাড়ি ফিরতে কত দেরি হবে? আমি জানি না। ঠিক আছে, আমি এখানকার কাউকে নিয়ে চলে যাব, তুমি আর দেরি করো না, এখনই রিহার্সেলে চলে যাও। এখন গেলে 2টোর অনেক আগে পৌঁছে যাবে। এখান থেকে যেতে পারবে তো? জিজ্ঞাসা করে চলে যাব। দাঁড়াও। শেফালিমা ট্যাক্সিওয়ালাকে জিজ্ঞাসা করল, মনোহর পুকুরে যাবেন? লোকটা হাসল, মিটার ডাউন করেই পৌঁছে যাব, এত শর্ট ডিস্টেন্স আমাদের পোষায় না। ঠিক আছে, আসুন। শেফালিমা 30 টাকা নবকুমারের হাতে দিয়ে বললেন, ট্যাক্সিতেই যাও। আমার কাছে টাকা আছে। থাকুক। অতএব বাধ্য হয়ে ট্যাক্সিতে উঠে ওপাশের জানলার পাশে যেতেই উল্টো দিকের বাড়ির ব্যালকনিতে চোখ গেল। সেদিন যে মেয়েটা বাড়িতে ঢুকতে চেয়ে খুব চেঁচামেচি করছিল, সে ওখানে দাঁড়িয়ে দিব্যি হেসে হেসে মোবাইলে কথা বলছে। ট্যাক্সিটা এগিয়ে গেল। আজ বাড়িটাকে চিনতে অসুবিধা হলো না। ট্যাক্সির ভাড়া 20 টাকার বেশি ওঠেনি। এইটুকু পথ সে হেঁটেই আসতে পারত। ট্যাক্সি ছেড়ে দিতেই নবকুমারের মনে হলো, এখনো যখন 2টো বাজেনি, তখন মন্দাক্রান্ত তাকে খাওয়ার কথা বলতেই পারেন। সেক্ষেত্রে না বললে রাগ করবেন। সে দ্রুত বাড়ির সামনে থেকে সরে গেল। একজন ভদ্রলোক যাচ্ছিলেন। তার কাছ থেকে সময় জেনে বুঝল তাকে প্রায় 45 মিনিট অপেক্ষা করতে হবে। এই রাস্তাটা শুনশান, বড় বড় বাড়ি, সেগুলোতে লোকজন আছে কিনা বাইরে থেকে বোঝা যাচ্ছে না। মিনিট 15 পরে একটা গাড়ি মন্দাক্রান্তার বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে উল্টো দিকে চলে গেল। গাড়িটাকে খুব চেনা চেনা লাগলো নবকুমারের। হেসে ফেলল সে। এই শহরে পা দেওয়ার পর নানান চেহারার এত গাড়ি সে দেখেছে যে অনেক গাড়িকেই একরকমের মনে হওয়া অস্বাভাবিক নয়। ওই গাড়ির ভেতর কে বসেছিল বোঝা যায়নি। মন্দাক্রান্তাই বেরিয়ে যায়নি তো? বাথরুম থেকে বেরিয়ে কাজের লোকের মুখে খবরটা শুনে যদি ফোন করে থাকে, তাহলে নিশ্চয়ই মুক্ত ওকে বলেছে কেউ বাড়িতে নেই। অস্বস্তি শুরু হলো। হঠাৎ পাশের বাড়ির জানলা খুলে গেল। একজন মোটাসোটা মহিলা বাজখাই গলায় বললেন, এই যে এখানে দাঁড়িয়ে আছো কেন? কি চাই? কিছু না। কিছু যদি না হবে তাহলে এখানে কি মতলব নিয়ে দাঁড়িয়ে আছো? বিশ্বাস করুন, আমার কোনো মতলব নেই। দেখে শুনে তো লম্পট বলে মনে হচ্ছে না। আমার মেয়ে এখানে নেই। একদিন সব মোটর সাইকেলে পাক দিত। এক্ষুনি যদি চলে না যাও তাহলে পুলিশে ফোন করব। নবকুমার আর দাঁড়ালো না। দ্রুত পা চালিয়ে মন্দাক্রান্তার বাড়ির প্যাসেজে ঢুকে পড়ল। প্যাসেজের পরেই বাগান। সেখানে পৌঁছে যাওয়ার পর কাউকে না দেখে একটু দাঁড়ালো। অদ্ভুত ব্যাপার তো, এই শহরের রাস্তায় কেউ একলা দাঁড়িয়ে থাকলে লোকে তাকে সন্দেহ করবে। ওর মেয়ে বাড়িতে থাকুক বা না থাকুক, তার সঙ্গে দাঁড়িয়ে থাকার কি সম্পর্ক? যারা মোটর সাইকেলে পাক দিত তাদের দলে তো সে ছিল না। হয়তো ওই ভদ্রমহিলা তার মেয়েকে নিয়ে খুব সমস্যায় আছেন, তাই সবাইকে সন্দেহ করেন। আরে, আপনি এখানে দাঁড়িয়ে আছেন? একটু আগে এসে পড়েছি তাই। আসুন আসুন, ম্যাডাম একটু আগে লাঞ্চ খেয়েছেন। ও, তাহলে আমাকে বলেছেন আপনি এলেই যেন ওপরে নিয়ে যাই। সেই বসার ঘরে তাকে বসতে বলে লোকটা চলে গেল। মিনিট খানেকের মধ্যে মন্দাক্রান্তা ঘরে ঢুকলেন। তাকে দেখে মুগ্ধ হয়ে গেল নবকুমার। আজ ওর পরনে দুধ সাদা সালোয়ার কামিজ, মাথায় একটা সাদা পট্টি। ঘরে ঢুকে মন্দাক্রান্তা একগাল হেসে বলল, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো নবকুমার, তুমি খুব ভালো। একটা জরুরি কাজে। খুব ভালো হয়েছে। আজ সকালে উর্মিলা ফোন করেছিল, তোমার প্রশংসা করছিল বলে আমি বলে ফেলেছিলাম তুমি আজ লাঞ্চ করতে আসবে।
ব্যাস ঠিক 12টার সময় চলেও এলো। তোমার ফোনের খবরটা ওকে বলতে আর থাকতে চাইল না, লাঞ্চ করে বেরিয়ে গেল। নবকুমার, সাবধান। নবকুমার অবাক হয়ে গেল। সে জিজ্ঞাসা করল, উনি আমার সঙ্গে দেখা করতে কেন এলেন? জিজ্ঞাসা করেছিলাম, বলল তোমার মধ্যে একটা সহজ মানুষকেও দেখতে পেয়েছে। তুমি এখনো ফিল্মের লোক হয়ে যাওনি, তাই ওর কথা বলতে ইচ্ছে করেছে। এই বলে মন্দাক্রান্তা নবকুমারের দিকে রহস্যময়ীর মতো তাকালেন। ঠোঁটে একচিলতে হাসি। তারপর জিজ্ঞাসা করলেন, তোমার ভালো লাগছে না? না। ওমা, সে কি? উর্মিলার মতো অল্প বয়সী সুন্দরী যে তোমার সঙ্গে আলাপ করতে চাইছে, আর তোমার সেটা ভালো লাগছে না? শুনলে লোকে তোমাকে পাগল বলবে। কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না। সুন্দরী হলেই সব ইচ্ছে তার মানতে হবে। তাছাড়া ও তো আপনার চেয়ে সুন্দরী নয়। বসো। খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ। তোমার রিহার্সাল কখন? 4টের সময়। ঘড়ি দেখলেন মন্দাক্রান্তা। তারপর জিজ্ঞাসা করলেন, তুমি কবে ভবানীপুরে যাচ্ছ? 1 তারিখে। আমি শেফালি মায়ের সঙ্গে যাচ্ছি। তাকালেন মন্দাক্রান্তা। নবকুমার যে তাকে সংশোধন করে দিল তা বুঝলেন। তারপর শ্বাস ফেললেন। তোমাকে একটা কথা বলি, আমরা বেশিরভাগ সময় ভাবি যা করছি ঠিক করছি, যা ভাবছি সেটাই ঠিক। আমাদের যে ভুল হতে পারে তা সে সময় মাথায় আসে না। তার ফলে মানুষ আমাদের অপছন্দ করতে শুরু করে। তাই আমাদের কখনো এমন কথা বলা উচিত নয়, এমন দাড়ি টানা উচিত নয় যার পরে আর কথা বলা যাবে না। তুমি যদি মাঝখানের পথ ধরে হাঁটো তাহলে দেখবে সমস্যা বাড়বে না। আমি বুঝতে পারলাম না। তুমি বললে কে কি বলল তাতে তোমার কিছু যায় আসে না, তাই তো? নিজের সিদ্ধান্ত এত সরাসরি বলার কি দরকার? যদি বলতে, তাই নাকি? লোকে যদি আমাকে পাগল ভাবে তাহলে ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। এটা শুনলে লোকে তোমাকে উদ্ধত যেমন ভাববে না, তেমনি তুমিও তো তোমার বিশ্বাস থেকে নড়ছ না, তাই না? আচ্ছা, তোমার মনে হয় না আমি কেন ডেকেছি? আপনি আমার ভালো চান, তাই। বড়বাবু আমাকে স্টুডিওর অফিসে গিয়ে বসতে বলেন, কিন্তু সেখানকার আবহাওয়া, মানুষজনের কথাবার্তা আমার ভালো লাগে না। আমার বাড়িতে একা একা থাকতে থাকতে হাঁপিয়ে উঠি, কথা বলার লোক নেই। তোমাকে দেখে মনে হয়েছিল তোমার সঙ্গে সহজে গল্প করা যায়। আপনি একা কেন? কেউ নেই তাই একা। আচ্ছা, আপনি এই সিনেমার সঙ্গে কিভাবে যুক্ত? আমি ছবিতে ফিন্যান্স করছি। তার মানে আপনার টাকায় ছবিটা হচ্ছে? মানে তো তাই দাঁড়ায়। নবকুমার অবাক হয়ে তাকালো। একটা সিনেমা তৈরি করতে লক্ষ লক্ষ টাকার দরকার হয় বলে সে শুনেছে। ছবি যদি দর্শকের ভালো না লাগে তাহলে সেই টাকা আর ফেরত আসে না। মন্দাক্রান্তা যদি টাকা ফেরত না পান, তাকে এই ছবির নায়ক করা হয়েছে। যদি দর্শকরা তাকে অপছন্দ করে তাহলে সিনেমাটা কেউ দেখবে না। খুব নার্ভাস হয়ে গেল নবকুমার। সে মুখ নামালো। ও মা, তোমার কি হলো? আমার জন্য যদি আপনার ক্ষতি হয়ে যায়? কি বোকা ছেলে রে বাবা। আপনি বললেন আপনার টাকায় ছবিটা তৈরি হচ্ছে। একটা ছবি তৈরি করতে কত টাকা লাগে আমি জানি না। 50 লক্ষ টাকা বাজেট। 50 লক্ষ? এখন বাংলায় 1 কোটির উপর বাজেটের ছবি হয়। যদি কেউ ছবিটা না দেখে তাহলে তো আপনি... হ্যাঁ, ছবি ফ্লপ করলে টাকাটা চলে যাবে। কি দরকার ছিল আপনার ছবি করার? আর যদি করতেই হয় তাহলে মিঠুন চক্রবর্তী বা প্রসেনজিৎকে নায়ক করে ছবি করলেন না কেন? ঠিক চলতো।
কি করব বলো, এই নায়কের চরিত্রে ওদের মানাবে না যে। আমার খুব ভয় করছে। কেন? আপনার জন্য। নবকুমারের কাঁধে হাত রেখে মন্দাক্রান্তা বললেন, আমার জন্য তুমি এত ভাবছো কেন? তুমি তো আমার কিছুই জানো না। আমার মনে হয়েছে আপনি আমার কথা ভাবেন। আর কেউ তোমার কথা ভাবে না? হ্যাঁ, দুজন, আপনি আর শেফালিমা। কলিকাতায় এসে আপনাদের মতো দুজন মানুষের দেখা পেয়েছি বলে আমি খুব খুশি। শেফালিমাকে তোমার ভালো লাগে? হ্যাঁ, খুব। আমার নিজের মা গাঁয়ের মানুষ, বেশি পড়াশোনা নেই, সব কথা গুছিয়ে বলতেও পারেন না, কিন্তু তিনি আমার গর্ভধারিণী। তাকে দুঃখ দিতে চাই না, ভেবেছি কলিকাতায় এসে ভালো রোজগার করে মাকে গ্রাম থেকে এনে নিজের কাছে রাখব, কোনো কাজ করতে দেব না। এটা যদি করতে পারি তাহলে আমি ছেলের কাজ করতে পারবো। কিন্তু কলিকাতায় এসে শেফালি মায়ের কাছে যে স্নেহ পেয়েছি তা আমি কারোর কাছে পাইনি। ওর কাছে তুমি সত্যিকারের স্নেহ পেয়েছো, আমি তো কিছুই দিইনি। তোমাকে একটা কথা বলি, যে টাকা আমি ফিনান্স করছি সেই টাকা আমার নয়, আমার নামটাই ব্যবহার করা হচ্ছে। টাকাটা যার তিনি নিজের নামে খরচ করবেন না। খাতায় কলমে থাকছে টাকাটা আমি তাকে কয়েকটা ছবি বানাবার জন্য দিচ্ছি, অর্থাৎ নিজের টাকা তিনি আমার মাধ্যমে খরচ করবেন। কিন্তু আপনি এত টাকা কি করে দিচ্ছেন তা কেউ জানতে চাইবে না? নিশ্চয়ই, অনেক পরিকল্পনা করে আমার নামেই টাকাটা আইন সিদ্ধ করা হয়েছে। ধরো কেউ একজন রেসে 5 লক্ষ টাকার জ্যাকপট পেয়েছে, ট্যাক্স দেওয়ার পর সে 3.5 লক্ষ টাকা পাবে। তাকে 4.25 লক্ষ টাকা দিয়ে টিকিটটা কিনে নিয়ে আমার নামে রেসকোর্সের কাছে টাকাটা ক্লেম করা হলো, যেন আমি টিকিটটা 10 টাকা দিয়ে কিনেছিলাম। এইরকম নানান উপায়ে ধীরে ধীরে বাজেটের টাকা জোগাড় করা হলো, তার জন্য ট্যাক্স দেওয়ায় সেটা পুরো সাদা টাকা হয়ে গেল। আমার নামের টাকা, অথচ আমার নয়। অতএব ছবি ফ্লপ করলে আমার কোনো ক্ষতি হবে না, বুঝলে? আপনি রাজি হলেন কেন? কেন হব না? নিজের টাকা না পরের টাকা তা এতদিন আমি এবং আর একজন জানতাম, আজ তুমি জানলে। কিন্তু ফিল্ম দুনিয়ার সবাই আমাকে খাতির করছে আমি ফিনান্স করছি বলে, এই মজাটা কেন উপভোগ করব না? কিন্তু ছবি যদি ভালো চলে তাহলে আপনি কি পাবেন? দেখা যাক। একটা কথা জিজ্ঞাসা করব? না, আর কোনো কথা নয়। এবার তোমাকে স্টুডিওতে যেতে হবে, সবসময় সময় মেনে চলবে। এক কাজ করো, আমার গাড়িতে তুমি স্টুডিওতে যাও। না না, আমি বাসে চলে যাব। আহ, বড় তর্ক করো। ঠিক আছে, তুমি টালিগঞ্জ ট্রাম ডিপোতে গিয়ে গাড়ি ছেড়ে দিয়ে রিক্সা নিয়ে স্টুডিওতে যেও। আপনি আমাকে গাড়িতে যেতে জোর দিচ্ছেন কেন? গেলে আমার ভালো লাগবে। আবার কবে দেখা পাবো? যখন বলবেন তখনই আসব। যদি তখন তোমার শুটিং থাকে? না মানে? নবকুমার, তুমি যখন কথা বলবে তখন এমন কিছু বলবে না যা করতে তুমি হয়তো সক্ষম হবে না। দাঁড়াও। মন্দাক্রান্তা ভিতরে চলে গেলেন, ফিরে এলেন একটা কাগজ নিয়ে। এতে আমার মোবাইল নাম্বার লেখা আছে, তোমার যখনই সময় এবং ইচ্ছে হবে তখনই ফোন করে আমায় জানিও। কাগজটা পকেটে রেখে দিল নবকুমার। মন্দাক্রান্তার আরামদায়ক গাড়ির ঠান্ডা মেশিন চালু রয়েছে। বেশ ভালো লাগছিল নবকুমারের। এই প্রথম এমন দামি গাড়িতে সে একা পিছনের সিটে বসে আছে। নিজেকে বেশ গুরুত্বপূর্ণ মানুষ বলে মনে হচ্ছিল। কালো কাঁচ থাকায় রাস্তার লোকজন তাকে দেখতে পাচ্ছে না, অথচ এরকম গাড়ির মালিক হতে পারার স্বপ্ন দেখার কথা সে এখনো ভাবতে পারে না। আচ্ছা, এই গাড়ির মালিক কি মন্দাক্রান্তা? ওই বাগানওয়ালা বিরাট বাড়িটা কি ওর? নাকি সিনেমায় টাকা ফিনান্স করার মতো এই সব কিছু শুধু ওর নামেই রয়েছে, আসল মালিক অন্য কেউ? কে সে? কথাটা তুলতে চেয়েছিল,
কিন্তু মন্দাক্রান্তা তাকে থামিয়ে দিয়েছিলেন। লোকটা কি বড়বাবু? একটু কাঁপুনি এলো। বড়বাবুর সঙ্গে মন্দাক্রান্তার নিশ্চয়ই একটা সম্পর্ক আছে। ওর যাত্রার গদিতে সে মন্দাক্রান্তাকে প্রথম দেখে। বড়বাবুই তাকে নিয়ে আসে মন্দাক্রান্তার বাড়িতে। কিন্তু কে মন্দাক্রান্তা, তার কাছে কেন নিয়ে যাচ্ছেন, সেই ব্যাখ্যা করার কোনো প্রয়োজন বোধ করেননি। মন্দাক্রান্তার বাড়িতে যাওয়ার জন্য বড়বাবুই শেফালিমাকে টেলিফোন করে জানান। মন্দাক্রান্তা যে তার সঙ্গে ভালো ব্যবহার করছেন, সঙ্গে নিয়ে গিয়ে দামি জামা প্যান্ট জুতো কিনে দিয়েছেন, এ খবর কি বড়বাবু জানেন? 1 ঘন্টা রিহার্সাল দেওয়ার পর 10 মিনিট বিশ্রাম। প্রাণকৃষ্ণ খুশি হয়ে বেয়ারাকে ডেকে চায়ের অর্ডার দিলেন। আজ অফিসে গীতিময়বাবু নেই। একটু ইতস্তত করে নবকুমার জিজ্ঞাসা করল, আচ্ছা, যিনি ছবি প্রযোজনা করেন আর যিনি ফিনান্স করেন, তাদের পার্থক্য কি? 1 ঘন্টা রিহার্সাল দেওয়ার পর 10 মিনিট বিশ্রাম। প্রাণকৃষ্ণ খুশি হয়ে বেয়ারাকে ডেকে চায়ের অর্ডার দিলেন। আজ অফিসে গীতিময়বাবু নেই। একটু ইতস্তত করে নবকুমার জিজ্ঞাসা করল, আচ্ছা, যিনি ছবি প্রযোজনা করেন আর যিনি ফিনান্স করেন, তাদের পার্থক্য কি? প্রাণকৃষ্ণ বলল, প্রযোজক হলেন ছবির মালিক। ফিনান্সার শর্ত অনুযায়ী প্রযোজককে টাকা ধার দেন ছবিটা করার জন্য। কখনো শর্ত থাকে ছবি রিলিজ করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে টাকাটা শোধ করতে হবে সুদসহ। কখনো ফিনান্সের টাকা দেন ছবির লাভের ওপর একটা পার্সেন্টেজের বিনিময়। তার মানে প্রযোজক নিজের টাকায় ছবি করেন না? সবাই নয়, অনেকেই করেন। কেউ কেউ ফিনান্সের সাহায্য নেন। 5-10 লাখ টাকা পকেট থেকে বের করার পর ফিনান্সের সাহায্য নেন। হঠাৎ এসব প্রশ্ন করছো কেন? আমি এসব জানি না তো। এসব যত না জানবে তত তোমার মঙ্গল হবে। কেন? তুমি আদার ব্যাপারী, জাহাজের খবর নিয়ে কি করবে? চা এলো। চুমুক দিয়ে প্রাণকৃষ্ণ বলল, এবার তোমার সংলাপ নিয়ে বসবো। আমার সংলাপ? ছবিতে তোমাকে যে সংলাপ বলতে হবে তার কথা বলছি। এই সময় পাশের ঘরে একটি মহিলা কণ্ঠ বেশ জোরে জিজ্ঞাসা করল, গীতিদা নেই, আসেনি? সেট দেখতে গিয়েছেন। ও, পাশের ঘরে কেউ আছে? প্রাণদা আর নতুন হিরো। দ্রুত পায়ের শব্দ এগিয়ে এলো। নবকুমার দরজার দিকে তাকিয়ে দেখতে পেল উর্মিলাকে। প্রাণদা, তুমি আমাকে বাদ দিয়ে রিহার্সাল দিচ্ছ? পরিচালক প্রযোজকের ইচ্ছা অনুযায়ী কাজ করছি। ওরা হয়তো মনে করেন তোমার রিহার্সালের দরকার নেই। ওহো, তোমার সঙ্গে নবকুমারের বোধহয় আলাপ হয়নি। এই ছবির হিরো ও। শব্দ করে হাসল উর্মিলা। পরিচয় হয়েছে কি হয়নি তা না জানিয়ে বলল, আমার শুটিং চলছে অন্য ছবি, তোমরা কাজ করো, চলি। উর্মিলা চলে গেল। অবাক হয়ে গেল নবকুমার। যার সঙ্গে সে এক গাড়িতে গিয়েছে, যে তার সঙ্গে দেখা করবে বলে মন্দাক্রান্তার বাড়িতে হাজির হয়েছিল, সে যেন এখন তাকে চিনতেই পারল না। নবকুমারের মুখের দিকে তাকিয়ে প্রাণকৃষ্ণ বলল, সেটের বাইরে এরা যে অভিনয় করে সেটা না শিখে সেটের ভিতর যাতে ভালো অভিনয় করতে পারো সেই দিকে মন দাও। ঘণ্টাখানেক অনুশীলনের পরেই প্রাণকৃষ্ণ স্ক্রিপ্ট বন্ধ করে গম্ভীর গলায় বলল, তুমি আমাকে মুশকিলে ফেলে দিলে নবকুমার। বুঝতে না পেরে নবকুমার তাকিয়ে থাকল। অভিনয়ের ব্যাপারে আমি মিথ্যে বলতে পারি না। তোমার পরিচালক প্রযোজক জিজ্ঞাসা করবেন, কিন্তু আমি তোমার পক্ষে বলতে পারবো না। আমার কি ভুল হচ্ছে? ভুল? তুমি তো আমাকে কপি করে যাচ্ছ। আমি যেমন বলছি তেমন বলছো। তোমার মনে রাখার ক্ষমতা আছে তাই এটা পারছো, কিন্তু এখান থেকে যাওয়ার পর একবার অনুশীলন করনি তা আমি জোর দিয়ে বলতে পারি।
ছবিতে যে চরিত্রে তোমার অভিনয় করার কথা তার সম্পর্কে বিস্তারিত বলেছি। তুমি সেই চরিত্রের ভিতর না ঢুকে আমার সংলাপ বলার ধরনটাকে কপি করেছ। যদি চরিত্রটাকে বুঝতে তাহলে তোমার মতো করে বলার চেষ্টা করতে। ভুল হলে আমি সংশোধন করে দিতাম। কপি করে কখনো জীবনে দাঁড়ানো যায় না। তবু আসার আগে একটা চেষ্টা করছিলে, উর্মিলাকে দেখার পর সেসব জলাঞ্জলি দিলে। তাহলে তোমার পিছনে আমি সময় নষ্ট করব কেন? আপনি ঠিক বলেছেন, আমি অনুশীলন করিনি। ওই ভদ্রমহিলাকে দেখে আমি অন্যমনস্ক হয়েছিলাম, তার কারণ ছিল। ঠিক আছে, আপনি গীতিময় বাবুকে বলে দিন আমার দ্বারা হবে না। তার মানে তুমি অভিনয় করবে না? আপনি বলুন, সবার দ্বারা সব হয়? প্রথম দেখায় আপনি তো বলেছিলেন। তাছাড়া আমি তো নিজে অভিনয় করতে চাইনি, বড়বাবুর হুকুমেই। নবকুমার উঠতে যাচ্ছিল। প্রাণকৃষ্ণ বলল, বসো। সামান্য একটা চরিত্রের সুযোগ পাওয়ার জন্য নতুন ছেলেমেয়েরা জুতোর শুকতলা খইয়ে পড়ে। এরকম চরিত্র পেলে জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে, আর তুমি আমার দ্বারা হবে না বলে উঠে যাচ্ছ। ঠিক আছে, তোমার এই মানসিকতা আমার পছন্দ না হলেও একটা অনুরোধ করছি। যেভাবে তুমি ছেড়ে যেতে চাইছো সেইভাবে আঁকড়ে ধরো। তোমার অহংবোধ যদি এত তাড়াতাড়ি আক্রান্ত হয়, তাহলে এই অহংবোধ নিয়ে কাজটাকে সফল করার চেষ্টা করছো না কেন? ঠিক আছে, আগামীকাল 4টের সময় এসো। নবকুমার, হেরে গিয়ে সরে দাঁড়ালে তুমি নিজের কাছেই ছোট হয়ে যাবে। বাইরের ঘরে কথাবার্তা শুরু হয়ে গেছিল। গীতিময় দরজায় এলেন ব্যস্ত হয়ে। তোমাদের কাজ কি এখনো চলবে? প্রাণকৃষ্ণ উঠে দাঁড়ালো। আবার আগামীকাল? গুড। নবকুমার, এ ঘরে এসো। প্রাণকৃষ্ণের সঙ্গে গীতিময়ের ঘরে ঢুকে নবকুমার দেখল দুজন প্রৌঢ় দাঁড়িয়ে আছেন। গীতিময় তাদের বললেন, চটপট মাপ নিয়ে যাও, কি কি বানাবে তা বলে দিয়েছি। 1 তারিখের মধ্যে সব রেডি চাই। আপনার সবসময় শিরে সংক্রান্তি। হাত দুটো দুপাশে ছড়িয়ে দাঁড়ান ভাই। মিনিট 2 মধ্যে জামা, পাঞ্জাবি, প্যান্টের মাপ নিয়ে লোক দুটো চলে গেলে গীতিময় বললেন, যাক, তোমার ড্রেস সমস্যা মিটল। প্রাণকৃষ্ণ বলল, সেটা বলতে পারো না। বাবু নবকুমার যদি মনে করেন ওর অভিনয় ঠিক হচ্ছে না, তাহলে তিনি নাও করতে পারেন। তার মানে? নবকুমার সরাসরি বলল, আমি এখনো ঠিকঠাক পারছি না। সেটা দেখার জন্য প্রাণকৃষ্ণ আছে, তুমি বলার কে? কন্ট্রাক্ট ফর্মে সই করেছো, অ্যাডভান্স নিয়েছো, এখন বলছো করতে নাও পারো। প্রাণকৃষ্ণ বলল, যদি আমার মনে হয় ও পারছে না, তাহলে বলবো তুমি তার জন্য দায়ী। তোমার মতো ঝানু লোক যদি প্রথম দিন রিহার্সাল দিয়ে বুঝতে না পারে, তাহলে আমি কার উপর নির্ভর করব? কেন, একদমই কি পাচ্ছে না? একেবারে না বলবো না। তাহলে চেষ্টা করো, এখনো তো কয়েকদিন সময় আছে। এটা তো থিয়েটার নয়। আমি ছোট ছোট শট নেব, ওকে চরিত্রটার মধ্যে ঢুকিয়ে দাও, তাহলেই হবে। অভিনয় যা করার আমি করিয়ে নেব। বড়বাবুর কানে গেলে আমার 12টা বাজিয়ে দেবেন। আজ ফোনে জিজ্ঞাসা করেছিলেন, আমি বলে দিয়েছি ভাস্টলি ইমপ্রুভড। প্রাণকৃষ্ণের সঙ্গে অফিস ঘর থেকে বেরিয়ে এলো নবকুমার। প্রাণকৃষ্ণ বলল, এসব শুনে নার্ভাস হয়ে যেও না। বাড়িতে যা অনুশীলন করতে বলেছি তা মন দিয়ে করো। আমি বলছি তুমি পারবে। আচ্ছা, আসি ভাই। প্রাণকৃষ্ণ উল্টো দিকে চলে গেল। এখন সন্ধে নেমে গিয়েছে। আলো জ্বলছে স্টুডিও চত্বরে। কয়েকটি চেনা মুখ দেখতে পেল নবকুমার। এদের হয় টিভি নয় সিনেমায় দেখেছে সে হাঁটতে শুরু করতেই পিছন থেকে একজন ডাকল, ও দাদা, শুনছেন? নবকুমার পিছনে ফিরল। দিদি আপনাকে ডাকছেন, এখনই শুটিং শেষ হবে, গ্রিন রুমে বসতে বললেন। আমাকে? হ্যাঁ, আসুন। দিদির নাম কি?
আমাদের ছবির হিরোইন। কোনো হিরোইন তাকে ডেকে পাঠাতে পারে না, ওদের কারোর তাকে চেনার কথা নয়। গ্রিন রুমের দিকে ছেলেটিকে অনুসরণ করে যেতে যেতে তার খেয়াল হলো এই হিরোইন নিশ্চয়ই উর্মিলা। উর্মিলা দেখে গিয়েছে সে গীতিময়বাবুর অফিসে বসে রিহার্সাল দিচ্ছে। ছেলেটাকে তখন থেকে নিশ্চয়ই পাহারায় লাগিয়েছে। কেন? হঠাৎ মনে হলো উর্মিলা বোধহয় তাকে কিছু বলতে চায়। দুপুরে মন্দাক্রান্তের বাড়িতে সেই জন্যই গিয়েছিল। ছোট ছোট কয়েকটা ঘর। ছেলেটা যে ঘরের দরজা খুলে পর্দা সরিয়ে তাকে ভেতরে ডাকলো সেটা একটু বড়। ঘরের ভেতর আয়না, টুল চেয়ার এবং একটা ডিভান পাতা। ওপাশে টেবিলের উপর জামাকাপড়ের স্তূপ, জলের বোতল, ব্যাগ। ঘরে কেউ নেই। ছেলেটা বলল, এখানে বসুন, দিদি একটু পরে আসবে। ছেলেটা বেরিয়ে গেলে নবকুমার চেয়ারে বসল। ঘরের বাতাসে একটা সুবাস ভাসছে, মেইলি গন্ধ। একটু পরে দরজায় শব্দ হলো। তারপর পর্দা সরিয়ে মুখ বাড়ালেন যিনি, তাকে চিনতে অসুবিধা হলো না। কিছুদিন আগেও একচেটিয়া নায়কের ভূমিকায় অভিনয় করতেন। এখনো চেহারা বেশ ভারী হওয়ায় চরিত্রাভিনেতা হয়েছেন। উর্মি কি এখনো শুট করছে? আমি জানি না। চোখ বড় করলেন ভদ্রলোক। তারপর কাঁধ নাচিয়ে পর্দা ফেলে বেরিয়ে গেলেন। ইনি যখন উর্মিলাকে উর্মি বলে সম্বোধন করলেন তখন বোঝাই যাচ্ছে বেশ কাছের মানুষ। মিনিট পাঁচেক যেতে নবকুমার উঠে দাঁড়ালো। এইভাবে একা বসে থাকার কোনো মানে হয় না। এই সময় সেই ছেলেটি কয়েকটা জিনিস হাতে নিয়ে মেকআপ রুমে ঢুকে দাঁত বের করে বলল, এ দিদি এসে গেছেন। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উর্মিলা পর্দা সরিয়ে ভিতরে ঢুকল। আই এম সরি, কিছু মনে করবেন না। কো অ্যাক্টর ফেল করায় 5 বার টেক হলো। কি করেছে এইসব লোক অভিনয়ের জন্য টাকা নেই কে জানে। এই, ওকে চা দিয়েছিস? না। তোর আর বুদ্ধি কখনো হবে না। যা স্পেশাল চা নিয়ে আয়। আমি একটু আগে চা খেয়েছি, আর খাবো না। এই সময় এক ভদ্রলোক ঘরে ঢুকলেন। বসো, মেকআপটা তুলে দি। হেয়ার ড্রেসার কোথায়? বাইরে থেকে একটি মেয়ের গলা ভেসে এলো, আসছি। নতুন দৃশ্য দেখল নবকুমার। মাঝবয়সী এক মহিলা সযত্নে উর্মিলার মাথা থেকে এক ফালি পরচুলা খুলে নিল। সেটা ভাঁজ করে বাক্সে রেখে দিল। মেকআপ ম্যান ওর মুখ থেকে রং তুলতে শুরু করলেন। সেসব হয়ে যাওয়ার পরে উর্মিলার মুখ চকচকে লাগছিল। এই সময় পর্দা সরিয়ে সেই বিগত নায়ক ঘরে ঢুকে ডাকলেন, হাই উর্মি। উর্মিলা আয়নায় লোকটাকে দেখে মাথা দোলালো। খুব খাটতে হচ্ছে? পেটের দায় বড় দায়। বাবা, দায়টা কত বড় একটু জানতে পারি? কেন, মিটিয়ে দেবেন? চেষ্টা করতে পারি। আচ্ছা, তুমি এই আপনি বলাটা ছাড়তে পারো না? আজকাল টিভি সিরিয়াল করতে যেসব পুঁচকে মেয়েরা আসছে তারাও প্রথম দিন থেকে তুমি বলে কথা শুরু করে। যে জাতি অভ্যস্ত সে তো তাই করবে। বলুন কি ব্যাপার? তুমি চ্যাটার্জির পার্টিতে কখন যাচ্ছ? এখনো ভাবিনি। 9টা-10টা? কেন? তাহলে যাওয়ার আগে টলি ক্লাবে চলে এসো, 8 ঘন্টা গল্প করে একসঙ্গে যাওয়া যাবে। ওকে? চেষ্টা করব। ওইসব বললে শুনবো না। আমি তোমার জন্য 8টা থেকে অপেক্ষা করব। যাই। বিগত নায়ক চলে গেলেন। উর্মিলা বলল, খুব খারাপ লাগছে আপনার জানি, আর 1 মিনিট অপেক্ষা করুন, আমি চেঞ্জ করে আসছি। সে পাশের ঘরে চলে গেলে একটি মেয়ে ঘরে ঢুকে উর্মিলার জিনিসপত্র গোছাতে লাগলো। সালোয়ার কামিজ পরে বেরিয়ে এসে উর্মিলা জিজ্ঞাসা করল, কেমন লাগছে? ভালো।
আপনি আমাকে ডেকেছেন কেন তা এখনো জানতে পারিনি। আপনার সঙ্গে কথা বলার জন্য। বলুন। এই তো কথা বলছি। বিশেষ কোনো কথা? কি আশ্চর্য, আপনার সঙ্গে বিশেষ কোনো কথা বলার মতো সময় কি আমি পেয়েছি? ও, তাহলে আমি কি যেতে পারি? কেন? অবাক হয়ে তাকালো নবকুমার। আপনার এখন কোনো জরুরি কাজ আছে? না। তাহলে চলুন, এখান থেকে বেরিয়ে কোথাও গিয়ে এক কাপ কফি খেতে খেতে কিছুক্ষণ বকবক করি। সকাল থেকে ইচ্ছে হচ্ছে নিঃস্বার্থ আড্ডা মারতে। যে মেয়েটি গোছগাছ করছিল তাকে কিছু নির্দেশ দিয়ে উর্মিলা নবকুমারকে নিয়ে বেরিয়ে এলো। বাঁধানো প্যাসেজ ছড়িয়ে ছিটিয়ে আছে লোকজন। নবকুমারের কানে চাপা সংলাপ ভেসে এলো। মালটাকে বয়ফ্রেন্ড? ভ্যাট, ও তো নিজেই মুরগি হয়ে আছে, মুরগি ধরার ক্ষমতা নেই। ড্রাইভার দরজা খুলে দিল। নবকুমারের মনে পড়ল এই লোকটার নাম গোবিন্দ। মাঝখানে অনেকটা দূরত্ব রেখে ওরা বসতেই গোবিন্দ গাড়ি চালু করল। স্টুডিওর গেট পেরিয়ে গাড়ি ছুটছিল ট্রাম ডিপোর দিকে। উর্মিলা বলল, গোবিন্দ, কান্ট্রি ক্লাবে যাব, সেই বুঝে জ্যাম এড়িয়ে চলো। আপনি বাড়ি ফিরে যাচ্ছেন না? না, আজ দেরিতে ফেরার জন্য কাউকে কৈফিয়ত দিতে হবে না। কিন্তু আপনার তো কোথাও যাওয়ার কথা আছে। দূর, ওসব জায়গায় যেতে যেতে ঘেন্না ধরে গিয়েছে। সেজে গুজে গিয়ে মেয়েকে কথা বলা, মদের গ্লাস নিয়ে দাঁত দেখানো, তারপর সাজিয়ে রাখা একই ধরনের খাবার খেয়ে বাড়ি ফেরা। কিন্তু সবাই তো খুঁজবে আপনাকে। খুঁজুক। দেখলেন তো ওই বুড়ো ভামটাকে, পার্টিতে আমার পাশে পাশে ঘুরবে বলে লাইন করছিল। ছাড়ুন সব, প্রাণদা কিরকম শেখাচ্ছে। খুব ভালো। মুশকিল হলো উনি সত্যিই ভালো শেখান, কিন্তু সেটা সেটে করতে গেলে দেখি পরিচালক সময় দিচ্ছেন না। কোনো কোনো পরিচালক গোদা অ্যাক্টিং পছন্দ করেন, তখন খুব খারাপ লাগে প্রাণদার কথা ভেবে। আচ্ছা, আপনার কি আমার সঙ্গে যেতে ভালো লাগছে না? সত্যি কথা বলছি, খুব টায়ার্ড লাগছে, মন ভালো নেই। সারাদিন ছুটোছুটি, এখন ইচ্ছে করছে ঘরে ফিরে গিয়ে টান টান হয়ে শুয়ে পড়তে। চুপচাপ তাকিয়ে থেকে হাত বাড়ালো উর্মিলা। হাত মেলান। গোবিন্দ, কান্ট্রি ক্লাবে যেতে হবে না। নবদাকে সেদিন যেখানে নামিয়েছিলে সেখানে নামিয়ে দাও। এতক্ষণ শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা কলিকাতায় নবকুমারের 12তম পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।